শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। প্রিয় দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে এক বিস্ময়ের নাম, যিনি আমাদের সাম্যের গান শোনালেন, যিনি প্রেম এবং দ্রোহ এবং বিরহকে এক সুতোয় গাঁথলেন। মাত্র 23 বছরের সাহিত্য জীবন তার মাঝে তিনি যে প্রাচুর্যের সম্পদ আমাদেরকে দিয়েছেন তা তুলনারহিত। তার এই শিল্পকর্মে বিস্মিত হয়ে মুগ্ধ হয়ে বহু শিল্পানুরাগী শিল্পপ্রেমী যারা আছেন তারা নজরুলকে নিয়ে চর্চা করে চলেছেন, অনবরত গবেষণা করছেন তার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে। আজ ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে এমন একজন মানুষ আছেন যিনি নজরুল সঙ্গীতের প্রতি একজন নিবেদিত প্রাণ, গবেষণা করে চলেছেন অনবরত, এবং আজ একটি বিশেষ দিনে তার বিশেষ কিছু অবদান এবং অর্জন নিয়ে আমরা কথা বলবো, শুনবো নজরুল নিয়ে তার ভাবনা। সাথে আছেন স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। শুভ দুপুর। শুভ দুপুর। এবং শুরুতেই অনেক অনেক অভিনন্দন আপনাকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে এবং তোমাদের, বিশেষ করে তুমি যে কথা বলছো আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমার আজকের এই বিষয়গুলো নিয়ে তুমি অবতারণা করেছো, এ নিয়ে দুটো কথা বলবো, তার জন্যে সংশ্লিষ্ট সবাইকে আমার ধন্যবাদ। আমার মনে হয় অভিনন্দন একটা দিলে হবে না, কারণ বারে বারে 3বার দিতে হবে, কারণ 3টি পুরস্কার, 3টি অর্জন, 3টি অবদান এবং তার পেছনে অনেক না বলা কথা, অনেক কষ্টের বিষয় আসলে। এবং আজও এমন একটি দিন, আজকের দিনেও আপনি একটি পুরস্কার, একটি পদক পাবেন, ভীষণ সম্মানের, যেটি আপনার জন্য সম্মানের, আমাদের পুরো দেশবাসীর জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। আজকের পুরস্কারটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারা নজরুল পদক দিচ্ছে আজকে আমাকে ঢাকাতেই সুফিয়া কামাল মিলনায়তন জাদুঘরে। আমার আরেকটি ভালো লাগার জায়গা হচ্ছে যে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতাও করেছি ওখানে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে একটা অন্য রকমের আনন্দ কাজ করছে। আর সেই সাথে যেটা গত 30 তারিখে আমাকে নজরুল ইনস্টিটিউট, যেটা নজরুল পুরস্কার আমাকে দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়, আমি তার জন্যও আন্তরিকভাবে আমি প্রীতি শুভেচ্ছা জানাই সংস্কৃতি মন্ত্রণালয়কে, বিশেষ করে আমাদের নজরুল ইনস্টিটিউট, ট্রাস্টি বোর্ড এবং আমার খুব কাছের মানুষ, এদেশের অত্যন্ত একজন দরদ দিয়ে যে নজরুল চর্চা করে, ওনার নাম AFM হায়াতুল্লাহ, উনি বর্তমানে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। বাহ, অসাধারণ। এবং সেই নজরুল পুরস্কার যেটি গত 30শে মে আপনি পেয়েছেন, সেই ট্রফিটি আমাদের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি, ভীষণ চমৎকার। এবং ট্রফিটি যত না চমৎকার, এই যে অর্জনের যে গল্প গাথা, এই যে মাহাত্ম্য, যে ভারত্ব, সেটি আরও বেশি বিশেষ আমার মনে হয়। অবশ্যই, কারণ আমি নজরুল চর্চা করছি, আজকে গান নিয়ে আমি প্রায় 40 বছর আছি এবং নজরুল ইনস্টিটিউটের সঙ্গে সম্পৃক্ত প্রায় 32 বছর। আচ্ছা। তো আমি শুধু গান গাওয়া না, গান গাওয়া, গান শেখানো, মানে নতুন নতুন নজরুলের গান উদ্ধার করা, সেগুলোকে গলায় তোলা, তারপরে সেগুলো পরবর্তী প্রজন্মের জন্য তাদের শেখানো, এবং এইটাই আমি করছি আজকে প্রায় 32 বছর। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই স্বরলিপি সত্যায়ন, আমার স্বরলিপির যে বই, দুটো বই আমার আছে, 50টি গানের স্বরলিপি করেছিলাম আমি, সেটা 18 খণ্ড এবং 25 খণ্ড। তো এগুলো একটা অন্যরকম, আমি গানের চাপে বা সঙ্গীত চর্চা এগুলোকে শেখানোর চাপে সবসময় হয়তো লেখাটা কম হয়, কিন্তু আমার অনেক প্রবন্ধ অলরেডি বেরিয়েছে। সুতরাং আমি আমার ভালো লাগার জায়গা থেকে নজরুলকে চর্চা করে যাচ্ছি। গত 30শে মে আপনি যে নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পুরস্কার পেয়েছেন, তার কিছু সূক্ষ্ম স্মৃতি, কিছু ছবি আমাদের কাছে আছে, দর্শকদের সাথে নিয়ে আমরা দেখি স্ক্রিনে সুন্দর ছবিগুলো ভীষণ আনন্দ দেয়। আপনার জন্য নিশ্চয়ই একটি আনন্দের বিষয়, কিন্তু যখন ছবিগুলো আমরা দেখি তখন আমাদের জন্য একটি ভিন্ন রকম আনন্দ দেয়। অবশ্যই অবশ্যই। আর আমার ভালো লাগার কারণ, আমার কিছু শ্রদ্ধার মানুষ, আবার খুব স্নেহের মানুষ, কবি পরিবারের খিলখিল কাজে আমার ছাত্রী, ওদের পরিবারের সঙ্গেও আমি প্রায় 32 বছর ধরে আমি যুক্ত। সেই সঙ্গে আমরা একেবারে সহযোদ্ধা যারা, খায়রুল আলম শাকিল, আমাদের নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সে চেয়ারম্যান, আমি যার কথা বললাম AFM হায়াতুল্লাহ, এবং সমস্ত ট্রাস্টি বোর্ডে যারা সদস্য, সবাই, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই যে আমাকে নির্বাচন করার জন্যে। আসলে আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, নজরুল চর্চাটা পুরস্কার পাবো এসবের জন্য আমি করিনি। আসলে আমরা লেখাপড়া শিখে প্রথম থাকে যে আমরা চাকরি করব, তাই না, সবার যা হয়, কিন্তু আমি
যখন আমি ইন্টার পাস করে আমি কলেজে পড়ছি তখন থেকে কিন্তু আমি ডিসাইড করে ফেলেছি যে গানটাই আমার পেশা হবে। কারণ সে সময় উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত নিয়ে এত বেশি সময় আমাকে দিতে হচ্ছিল যে তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি নজরুল চর্চা করব এবং ভালোভাবে করব, তারপরে যা আছে কপালে। তো এই ভালো লাগা থেকে কিন্তু করে যাচ্ছে। আচ্ছা, মূলত কত বছর বয়স থেকে আপনি গানের সাথে আছেন এবং নজরুল সঙ্গীত চর্চা কত বছর বয়স থেকে আসলে শুরু করেন? ক্লাস 8-এ যখন পড়ি তখন আমার হাতে হারমোনিয়াম আসে প্রথম, কিন্তু প্রথমবার। তো এই শুরু হলো। তখন তো নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত এরকম কোনো বিষয় না, গান গাইতে হবে, ডিএল রায়, রবীন্দ্রনাথের গান এগুলো করছি সব মিলে। আমি আমার এসএসসি আমি দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে তখন আমি ডিসাইড করলাম যে যেহেতু সবাই বলছে আমার গলায় গান ভালো লাগে, সুতরাং পদ্ধতিগতভাবে যে শিক্ষা সেটা নেওয়া উচিত, এই শুরু করলাম। তারপরে 2 বছর আমি আমার প্রথম গুরু শ্রী নির্মলেন্দু বিশ্বাস, ওনার কাছে 3 বছর বোধহয় শেখার পরে উনি নিজেই বললেন যে দেখো ক্লাসিক্যাল এবং সব কিছু মিলিয়ে তোমার উচ্চতর প্রশিক্ষণ দরকার, তুমি দাউদ সাহেবের কাছে শেখো, মানে ওস্তাদ দাউদ, ভারতের অত্যন্ত গুণী শ্রদ্ধেয় ওস্তাদ, তার কাছে শুরু করলাম ক্লাসিক্যাল। এই আমার শুরু। তারপরে এক সময় আমি এসে আমি যখন নজরুলের গান আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে, বেশি আমাকে মানে দাবি করছে, যেহেতু ক্লাসিক্যাল গান করি, তখন কলকাতার পণ্ডিত সুকুমার মিত্র, ওনার কাছে শুরু করলাম নজরুল, গজল, তারপরে ভজন, এই যে এর যে শিক্ষাটা, ঠুমরি। আর আমাকে ফিরে তাকানোর আর সুযোগ হয়নি, এই তো চলছে। আচ্ছা, সময়ের সাথে সাথে কিন্তু নজরুলকে আমরা সকলেই ভিন্ন ভিন্নভাবে জানতে শিখেছি, কারণ আমি শুরুতেই বলেছি তিনি এক বিস্ময়ের নাম। তাকে নিয়ে আমরা যত জানি আরও বেশি অভিভূত হই। আসলে আপনার কাছে একজন শিল্পী হিসেবে যদি জিজ্ঞাসা করতে চাই যে নজরুল কি, নজরুলকে নিয়ে আপনি কিভাবে ভাবেন? আসলে নজরুলকে চিনেছি একটু দেরিতে। আমি যদিও আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তারপরেও কিন্তু সারা জীবন আমি কাব্য কবিতা পড়ে বড় হয়েছি। আমাকে ভীষণ আনন্দ দেয় কবিতা। তো ফলে আমাদের বাংলা কবিতার প্রায় একেবারে আধুনিক যুগ, শঙ্খ ঘোষ পর্যন্ত বা সুনীল গাঙ্গুলি পর্যন্ত আমি কবিতা পড়েছি। তারপর আর পড়া হয় না, মানে গান নিয়ে এত ব্যস্ত থাকি যে আর সুযোগ হয় না। তো স্বাভাবিকভাবেই কবিতা যতক্ষণই আমাকে আকর্ষণ করেছে, যেহেতু সঙ্গীত চর্চা করি, নজরুলের গান আরো বেশি আমাকে আকর্ষণ করেছে। তো এই আকর্ষণের জায়গা থেকে চর্চা করতে করতে একসময় যখন আমি রেডিওতে এবং টেলিভিশনে অডিশন দিয়ে এনলিস্টেড হয়ে গেলাম এবং আমাদের নজরুল ইনস্টিটিউট সঙ্গে সম্পৃক্ত হলাম, তখন আমি বুঝলাম যে নজরুলের গান নিয়ে অনেক কি বলবো উল্টোপাল্টা কাজ হয়েছে। মানে আমাদের নজরুলের গান নিয়ে যথেচ্ছাচার হয়েছে। আচ্ছা, সুর জানে না, হয়তো কোনো ওস্তাদ সুর জানেন না কিন্তু নিজের মতন সুর করে নিয়েছেন, বা নজরুলের গানগুলোকে ওইভাবে যত্ন করে বা শ্রদ্ধা ভরে তাকে চর্চা করা হয়নি, বরং তাকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছে। নজরুলের গান থাকাকালীনও কিন্তু একই অবস্থা হয়েছিল। তার গানকে ব্যবসায়িকভাবে যতখানি না ব্যবহার হয়েছে, তার চেয়ে অনেক কম সম্মানের সঙ্গে ব্যবহার হয়েছে। এই বিষয়টি আমাকে কষ্ট দিতে শুরু করলো। এই যে শুরু হলো, ফলে তারপরে নজরুলের গান সঠিক সুরে গাওয়া, সঠিক বাণীতে গাওয়া, সেটা বর্তমান সময়ের আমার নিজস্ব যে ফিল, সে গায়কী দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করা, তারপরে সেটা সবাইকে শেখানো। তো এবং তুমি আশ্চর্য হবে যে গত 30 বছরে অন্ততপক্ষে 150 তো হবেই, প্রায় 150 গান যেগুলো একেবারে সম্পূর্ণ বিভ্রান্তিকর সুরে প্রচলিত ছিল, যেগুলো মূল সুরে আমরা প্রতিষ্ঠিত করেছি। সেটি নিশ্চয়ই একটি গবেষণালব্ধ বিষয় ছিল। একদম। সেই গবেষণার যদি প্রসিডিউর সম্পর্কে একটু শুনতে চাই, যে কিভাবে প্রসিডিউর বলতে খুঁজে আমি তোমাকে পেলেন? বলি, যেমন ধরো মনে করো মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা। এই যে গানটা এমন সুন্দর একটি কাব্যিক বিন্যাস দিয়ে করা, অথচ এই গানটি এখনো মফস্বল বা আমাদের পার্শ্ববর্তী দেশে মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা, এমনি করে গাইছে। সম্পূর্ণ আলাদা সুর, আলাদা তাল। আমি আরেকটা উদাহরণ দিই, যেটা প্রচন্ড জনপ্রিয় হয়েছে আমাদের দেশে, আমার গাওয়া একটি গান, সেটা পলাশ মঞ্জরি পরায় দিল মঞ্জুলিকা। এটা একটা অসাধারণ সুর, কিন্তু এটা প্রমিত সুর নয়। নজরুলের সুরটা
পলাশ মঞ্জরি পরায়ে দিল মঞ্জুলিকা, আজি রসিয়ার রাশে হব আমি নাই কালো মঞ্জুলিকা। আমি যখন এটা রেকর্ড করি তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা একজন বিখ্যাত শিল্পীর গাওয়া ছিল। তা আমি যখন কলকাতায় রেকর্ডিং হচ্ছে, আমার প্রথম ক্যাসেট দুটো ওখান থেকে হয়েছিল। তো আমাকে যারা অ্যারেঞ্জার তারা বলছে, দাদা এটি কি করছেন আপনি, এটা তো মানে একজন শিল্পী যার নাম, উনি গেয়েছেন দিদি অসাধারণ, তো আপনি এটা সম্পূর্ণ ভিন্ন সুর। আমি বললাম, দাদা আমার তো কিছু করার নেই, কারণ নজরুলের যেটা সুর আমাকে সেটা চর্চা করতে হবে। কেউ যদি তার চেয়ে ভালো সুর করলেও আমার দরকার নেই, খারাপ সুর করলেও আমার দরকার নেই, আমার নজরুলকে দরকার। তো এই আমাদের কাজ। বিভিন্ন সময়ে আমরা চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, বিশেষ করে সকালের গানে আমরা নিয়মিত আপনাকে পাই। সেই অনুষ্ঠানগুলোতেও আপনি আপনার নজরুল ভাবনা এবং সে গানগুলো আমরা শুনে থাকি নজরুলের। তেমন একটি গান আমরা আর্কাইভ থেকে এখন দর্শকদের সাথে নিয়ে একটা ছোট্ট অংশ দেখে আসবো, চলো। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। বাহ, চমৎকার। সকালের একটি গান ছিল, সকালে আমরা এটা কিন্তু শুনেছিলাম। অত্যন্ত জনপ্রিয় একটি গান, মানে তৎকালীন সময়ে আহির ভাইয়ের আগে গান তৈরি করা দুরূহ ব্যাপার। তুমি নজরুলের সঙ্গে অন্যদের ফারাকটা দেখো, এই রাগে যখন আমরা খেয়াল অঙ্গের কোনো গান লিখি তখন কিন্তু সেখানে ছোট্ট ছোট্ট 4 লাইন থাকে, তো সেইটাও এই রাগের উপরে সাজানো। কিন্তু নজরুল কি করলেন, শুধু ওই ছোট্ট করে নয়, একবারে স্থায়ী অন্তরা সঞ্চারী আবহ 4টে অবয়ব দিয়ে একটা টোটাল একটা অবয়ব তৈরি করলেন, এবং পুরোটাই ওই রাগের উপরে। এটা কত দুরূহ কাজ, এই কাজগুলি নজরুল করেছেন। এবং এছাড়াও যদি আমি ভুল না করে থাকি বা যতটুকু জানি, যে নজরুল আরো অনেক নতুন সংযোজন করেছেন সঙ্গীতের সাথে, নতুন সংযোজনের মধ্যে অনেকগুলো কথাই উঠে আসে, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। সেগুলো তো মানে প্রায় উনি কেউ বলে 18টা, কেউ বলে 19টা রাগ উনি তৈরি করেছেন। কিছু কিছু রাগ ইদানিং নাম মানুষ করে যেগুলোর কোনো তথ্য বা উপাত্ত আমরা খুঁজে পাইনি, যেমন রমলা বলে একটি রাগের কথা বলা হয়, আমরা এর রাগের কোনো অস্তিত্ব পাইনি। নজরুল প্রায় 18টা উনি রাগ তৈরি করেছেন, এবং আমাদের প্রচলিত রাগগুলিকে ভেঙে ওগুলো চর্চা করে ওগুলোর চরিত্রগুলোকে অ্যাভয়েড করে কিন্তু রাগ তৈরি করতে হয়। তো সেইভাবেই উনি করেছেন অসাধারণ দক্ষতাতে, যেমন দোলন চাপা, তারপরে বনকুন্তলা, আশা ভৈরবী, এরকম কিন্তু অনেকগুলি রাগ, উদাসী ভৈরব, এরকম রাগ। এবং প্রত্যেকটি গান যদি তুমি দেখো, যে রাগ প্রধান গানে কিন্তু বাণীর দিকে অত সুবিচার সাধারণত করা হয় না, সুরের ব্যাপারটা বেশি কাজ করা হয়। যে কারণে অনেক গবেষক বলেছেন যে নজরুলের গানে কাব্য তেমন পাওয়া যায় না, সুর নিয়ে উনি অনেক কাজ করেছেন। এটা মিথ্যে কথা। আসলে নজরুলের কাব্যধর্মী যে গানগুলো বা কাব্য প্রধান সেই সঙ্গে সুর প্রধান গান দুটো মিলে, সেইগুলো বরং তারা চর্চা করেননি বলে তারা জানেন না। এখন আমরা চর্চা করছি, যেটা শুনলে দেখো এরকম অনেক গান আছে, যে বললাম উদাসী ভৈরব, বা সেগুলোকে আমরা বলি যে তার নবরাগ, তার তৈরি করা। আবার
তৎকালীন সময়ে যেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল, তখনও কিন্তু HMV-তে নজরুল সবচেয়ে ব্যস্ততম মানুষ। সেখান থেকে প্রত্যেক সপ্তাহে উনি মুর্শিদাবাদ যেতেন ট্রেনে, এবং ওখানে ওই হারিয়ে যাওয়া রাগ, যেগুলো প্রাচীন রাগ একসময় ছিল, এখন আর অস্তিত্ব নেই, তো এইগুলোকে ওস্তাদ মাস্তান গামা এবং ওস্তাদ কাদির বক্স, তাদের কাছে গিয়ে উনি গান প্রত্যেক সপ্তাহে যেতেন এবং ওই সব রাগের বিষয়গুলো তালিম নিতেন, এবং ওই রাগের ওই চরিত্র অনুযায়ী উনি নিজে গান তৈরি করতেন। মানে কতখানি ট্যালেন্টেড একটি মানুষ হতে পারে, তুমি শুনলে তোমার আশ্চর্য লাগবে। যে অনেকে বলেন যে 22-23 বছর সব মিলিয়ে, আসলে সবটা যদি 22-23 বছর বললে কিন্তু হবে না, কারণ তুমি বলেছো হয়তো যে কাব্য সঙ্গীত সব মিলে, কিন্তু সঙ্গীত নিয়ে উনি কাজ করেছেন 1927 সাল থেকে। তো 27 মানে 27-37 আর 5 মানে কত, 15 বছর। 42 সালে তো উনি নির্বাক হয়ে গেলেন, তাহলে উনি 13 আর 2 15 বছর। এই 15 বছরে উনি সঙ্গীত শাস্ত্র নিয়ে এমন কাজ করে গেলেন, যেটা আমার মনে হয় না তার পূর্বে কোনো কালে কেউ করেছেন, এবং ভবিষ্যতেও আর কোনোদিন কারোর পক্ষে সম্ভব না। বাহ। এছাড়াও তো যদি আমরা ইসলামী গানের কথা বলি, গজলের একটি বিশেষ এগুলো তুমি তো একবারে অন্য প্রসঙ্গে চলে এলে, অনেক সময় লেগে যাবে যদি আমি এগুলোর কথা। ইসলামী গান বলে কোনো কিছু ছিলই না নজরুলের আগে। উনি প্রথম অনুভব করলেন যে শিক্ষা এবং সংস্কৃতি যেহেতু হাত ধরাধরি করে চলে, তাহলে আমাদের বাঙালি মুসলিম মতে গান শোনে না, হারাম এসব বলে গান শোনে না, তো তাদের যদি শিক্ষা দীক্ষায় অত অগ্রগামী না তারা, তো নজরুল অনুভব করেছিলেন যে আমাদের বাঙালি মুসলিম সমাজকে যদি আমরা শিক্ষায় সংস্কৃতিতে অগ্রগামী অবস্থায় না নিয়ে যাই, তাহলে তো সার্বিক উন্নয়ন হবে না। তো উনি তাদের গান শোনানোর ব্যবস্থা করলেন। কিভাবে করলেন? ওমন রমজানের রোজার শেষে এই গান দিয়ে উনি তোলপাড় করে দিলেন একেবারে সমস্ত বাঙালি হিন্দু মুসলিম সবাইকে। ওনার যে ইসলামী গানগুলো অবতারণা কিন্তু এইভাবে হলো, তারপরে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ে গেল গান শোনার জন্য। এইবার প্রথম যে কাজটি উনি করলেন, যে ইসলামী গানের দোহাই দিয়ে ওখানে কিন্তু সঙ্গীতের যে রস, রাগ রাগিনী গজল যে অঙ্গ, সেগুলোকে ঢুকিয়ে দিলেন ওর মধ্যে। মানুষ তখন দুটো জিনিস পেল, এক হচ্ছে ধর্মীয় আবেগ নিয়ে গানটা শুনছে, দুই হচ্ছে আমাদের সঙ্গীত শাস্ত্রের যে মজাটা সেটা অনুভব করছে। তো এর নাম নজরুল। এই কাজটি উনি করলেন। অসাধারণ। আসলে নজরুলকে নিয়ে কথা তো আসলে একটি নির্দিষ্ট সময় সীমারেখার মধ্যে করা সম্ভব নয়, তবুও যতটুকু তাকে নিয়ে জানার যে জ্ঞানের রস, এটা যদি আস্বাদন করতে পারি এটুকু সময়। এখন যদি জিজ্ঞাসা করি যে আগামীতে আসলে কি কাজ করতে চান নজরুলকে নিয়ে, বা আপনার ব্যক্তিগত পরিকল্পনা আছে কিনা নজরুলকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরার? আমার যেটা প্রধান কাজ হচ্ছে, একজন শিল্পী কিন্তু প্রথম সে গেয়ে আনন্দ পায়, গান গেয়ে। ওটা আমার বেলায় একই কথা। আমি প্রচুর গান নিয়ে কাজ করছি এবং তোমার শুনলে ভালো লাগবে। অলরেডি আমার অনলাইনে প্রায় 650 গান আমার গাওয়া হয়ে গেছে নজরুলের। আমি প্রায় 1100 গান নিয়ে এখন কাজ করছি নজরুলের। অন্য গান বাদ দাও, সব ক্লাসিক্যাল গান, সেমি ক্লাসিক্যাল গান, আমি এগুলো তো করি, ভিন্ন কথা, কিন্তু আমি প্রায় 1100-1150 নিয়ে গান এখন আমি কাজ করছি। আমরা এই মুহূর্তে প্রায় 1800-র উপরে আমরা নজরুলের প্রমিত সুর পেয়েছি। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই 1800 গান যেগুলো আমরা প্রমিত সুর পেয়েছি, আমি আমার গলায় আমার গায়কী দিয়ে আমি তুলব, এবং সেই সাথে সাথে আমাদের নতুন প্রজন্মকে আমি অলরেডি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং তোমার শুনলে ভালো লাগবে যে অনলাইনের দৌলতে এখন ভারতবর্ষ থেকে অনেক শিল্পী আমার কাছে শেখে, তারা অনলাইনে এবং সারা পৃথিবী অনলাইনে ক্লাস করে, মানে এসে শিখতে হচ্ছে না, এসে শিখতে হচ্ছে না, তাদের পক্ষে তো সম্ভব না। তারা প্রমিত সুর শেখার জন্য আমাদের অনলাইনে আমাদের কাছে শিখছে। সেটা তুমি ইউরোপ বলো, আমেরিকা বলো, কলকাতা বলো, আমাদের কলকাতা কেন্দ্রিক। এটা একটা আমাদের একটা ভালো দিক যে তারা চাচ্ছে যে প্রমিত সুরে গান করতে। এই কাজটি আমি করছি, এবং আমাদের দেশের নতুন ছেলে মেয়ে যারা ভালো গান বাজনা করছে বা করার আগ্রহ দেখাচ্ছে, তাদের অন্তত আমার অভিজ্ঞতা লব্ধ যে সত্যি পথ বলে আমি মনে করি, সেই পথটাই তাদের অনুসারী করাতে চাচ্ছি। চমৎকার। এবং এই যে নজরুলকে নিয়ে আপনার ভাবনা এবং নজরুলের জন্য কাজ করার যে স্পৃহা, সেই স্পৃহাই মূলত বলবো যে এই পুরস্কারের যোগ্য দাবিদার করে তোলে আপনাকে। ওইটা তো আমাদের যারা দিচ্ছেন তারা বুঝবেন। আর নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে আমি একটুখানি বলেছি, তাদের আমি ধন্যবাদ দিই যে নজরুল বিশ্ববিদ্যালয়ে এখন যিনি উপাচার্য আছেন আমার একেবারেই ঘনিষ্ঠ বন্ধুর মতন, আমরা খুব ফিল করি একজনকে প্রত্যেকে। আর ওখানে সঙ্গীত বিভাগেও যারা আছেন, এর আগে মোশাররত শবনম ছিল,
তারপরে আমাদের রশিদুন নবী ছিল, যে নজরুল নিয়ে অনেক কাজ করেছেন। এখন আমার ছাত্র সুশান্ত আছে ওখানে। তো স্বাভাবিকভাবেই আমার একটা অন্যরকম আনন্দ কাজ করে। আমি নজরুল মানে রিলেটেড যেদিকেই তাকাই সেদিকেই অন্তত আমাদের ভালো লাগা মানুষগুলো সব কিন্তু বসে আছে। আর যে কথা আমি বারবার বলবো, আজকে নজরুল ইনস্টিটিউটে যারা বসে আছে, একবার আমি বলেছি যে এই মানুষগুলিকে বড় দরকার নজরুল চর্চা করতে গেলে। কারণ এতকাল ধরে নজরুল চর্চা হয়েছে একেবারেই খণ্ডিতভাবে। তুমি শুনলে খুব খারাপ লাগবে যে নজরুলের কথা উঠলেই বা ছোটদের জন্য যে নজরুলের জীবনে, সেগুলো যদি দেখো সেখানে তাদের কি কথা, বাবা অমুক, মা অমুক, চুরুলিয়ায় তার জন্ম, ছোটবেলায় দরিদ্র পরিবারে জন্মেছিলেন এবং রুটির দোকানে চাকরি করতেন ইত্যাদি, এরকম সিলি বিষয়গুলো নিয়ে তাদের অবতারণা। অথচ নজরুলের অসাধারণ যে দিকগুলো আছে সেগুলো আলোচিত হয়নি। ওই সিলি ব্যাপারগুলো, মিথ্যে কথাগুলো বেশি বেশি করে বলা হয়েছে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তো এই ব্যাপারে আমি ধন্যবাদ দিই আমাদের নজরুল ইনস্টিটিউটের বর্তমান নির্বাহী পরিচালক। তুমি আশ্চর্য হবে, তার সঙ্গে কথা কোনোদিন বললে দেখবে যে আমাদের নজরুলকে প্রপারলি তার জীবনী গ্রন্থ বলো বা তার রচনা নিয়ে যে গুরুত্বপূর্ণ যেসব আলোচনাগুলো উনি করছেন বা লিখছেন, এগুলো একটা বিরাট ব্যাপার। এবং তার কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখছি। আর একটা জিনিস হচ্ছে যে আমি কি করতে চাই, তুমি জিজ্ঞেস করেছিলে। আমি যতদিন আমি গাইতে পারবো আমার এই গলাতে, ততদিন পূর্ণ দাপটে গান করতে চাই। তারপরে আমার লেখার হাত একটু আধটু আছে, বলতেও পারি একটু আধটু। তো এই বিষয়গুলি এখন লেখালেখি যেটুকু করি কম, এরপরে আমি লেখালেখির ব্যাপারটা বাড়াতে চাই। দোয়া করে যেন আমি সুস্থ থাকি। চমৎকার একটি পরিকল্পনা, কারণ লিখে যে নথি, যে দলিল তৈরি হয়, সেই দলিল কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম সঙ্গীতের মতোই আসলে পাস হয়। এটাই আমি করতে চাই। এবং আগামী 8ই জুন কিন্তু আরো একটি বিশেষ দিন আপনার জন্য, আমরা সকলেই জানি। তার জন্য আগাম অভিনন্দন। শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পুরস্কার আপনি অর্জন করতে চলেছেন, সেই সম্মাননা, সেটি নিয়ে যদি ছোট্ট করে বলেন। আসলে আমি ওই প্রতিষ্ঠান সম্পর্কে আমার ধারণা, আলতাফ মাহমুদ তো আমাদের শ্রদ্ধার একটি মানুষ, তাই না? এবং তার স্মরণে কোনো, আমাকে যখন প্রথম যোগাযোগ তারা করলেন যে তার স্মরণে পুরস্কারটা, তো আমরা কিন্তু সব পুরস্কার, এখানে অনেক সংগঠন আছে, সেটা যে খুব আমাদের আগ্রহ দেখায় তা কিন্তু নয়। কিন্তু আলতাফ মাহমুদ স্মরণে যেহেতু পুরস্কার, আমি ব্যাপারটা আমার ভালো লেগেছে। এবং তখন আমি তাদের কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই যাব এবং আপনাদের ওই পুরস্কার আমি নেব। আগামী 8 তারিখে ওই পুরস্কারটা দেবে। আজকের দিনেও একটি পুরস্কার, আগামী 8 তারিখেও পুরস্কার। এই মাসটা আপনার জন্য মনে হচ্ছে ভীষণ বিশেষ। আমার ভালো লাগছে যে এই যে কথাগুলো বলছো, সারা দেশ তথা পৃথিবীর যারা আমাদের বিশেষ করে বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছে, তারা সবাই আশা করি ব্যাপারটা তাদের কাছে ভালো লাগবে। আর একটি বিষয় এড়িয়ে গিয়েছে, আমরা নজরুলকে চর্চা করার জায়গাটি কেমন করে পেলাম। নজরুল ইনস্টিটিউট তৈরি হওয়ার পরে এই যে বাঙালি সংস্কৃতিকে নিয়ে লালন করে আমরা যে চলা এবং এইটাকে নিয়ে পেশা করা, এটাকে এই সাহসটা কেমন করে পেয়েছিলাম সেটা কিন্তু না বললে আমাদের ঋণ স্বীকার করা হবে না। একদম একদম। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করেছিলেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশে উনি সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছিলেন। তার অনেক দিনের বাসনা নিশ্চয়ই এটা ভিতরেই ছিল তার, কারণ বাংলাদেশ কথাটা, জয় বাংলা কথাটা সব কিন্তু নজরুলের লেখা থেকে উনি নিয়েছিলেন। এবং অসুস্থ কবিকে বারবার উনি কলকাতাতে দেখতে যেতেন। তো এই মানুষটির হয়তো ভিতরে এটা ছিল, সিদ্ধান্তই ছিল যে দেশ স্বাধীন হবে। কারণ স্বাধীনতা যুদ্ধে নজরুলের অনেক লেখা মানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের কি বলে মুক্তিবাহিনীকে তাদের উজ্জীবিত করেছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কি করলেন, ইন্দিরা গান্ধী এবং ভারত সরকারকে অনুরোধ করে অসুস্থ কবি, নির্বাক কবিকে তুলে নিয়ে আসলেন এখানে এবং তাকে প্রথমে বলেছিলেন যে ওনার জন্মদিন পালন করব আমরা এখানে। জন্মদিন পালন করলেন, তারপরেই তাদের প্রস্তাব দিলেন যে না, আমরা আমাদের জাতীয় কবি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে দেখো, নজরুলকে উনি ফিল করেছিলেন যে নজরুলের যে আদর্শ, তার লেখা এবং বাংলাদেশ নিয়ে তার যে অনুভূতি, এটাই আমাদের আইডল হিসেবে কাজ করতে পারে। সুতরাং তাকে জাতীয় কবি করতে হবে। আজকে ওই ক্ষেত্রটি যদি তৈরি না হতো, তাহলে নিশ্চয়ই আমরা এই সংস্কৃতি নিয়ে অন্তত পেশাগতভাবে সফল হতে পারতাম না। একদমই একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজ সময় দেওয়ার জন্য। আজকের আয়োজনটি বা আজকে যে পুরস্কার পেতে যাচ্ছেন সেটি কোন জায়গায় যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন। এটা আজকে জাদুঘরে, জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে এটা হবে। এবং নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবাদ তাদের বিশ্ববিদ্যালয়ে এটা পুরস্কার অনুষ্ঠানটা করেন,
কিন্তু এইবারই প্রথম ওনারা আমাদের ঢাকাতে অনুষ্ঠান করছেন। বাহ, অসাধারণ। আপনার জন্য উপহার আছে পাঠক সমাবেশের পক্ষ থেকে বই। অনেক আপনার ধন্যবাদ। হাতে, আপনি বসুন। একটি অত্যন্ত ভালো পুরস্কার এবং আগ্রহের জায়গা এটা। এমন আরো বই আপনার কাছ থেকে আমরা উপহার পাবো তেমনটি প্রত্যাশা রাখছি, যাতে আমরা আরো সমৃদ্ধ হতে পারি। আমার জন্য দোয়া ভালো করো, আমি থাকবেন। নিশ্চয়ই করব। সেই সঙ্গে আমাদের দর্শকদের আমি এটাও দেখাতে চাই, আমাদের কবি নজরুল ইনস্টিটিউট এই অসাধারণ যে পুরস্কারের যে ধরনটা তৈরি করেছে এবার, তার জন্য আমি আবার ধন্যবাদ জানাই কবি নজরুল ইনস্টিটিউটকে। বাহ, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। দর্শকদের থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আমাদের যে কোনো শিল্পীর অর্জন আমাদের গর্বের বিষয়। আপনারা শিল্পীর পাশে থাকবেন, শিল্পানুরাগী হয়ে শিল্পকে বাঁচিয়ে রাখবেন, তেমনটি প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।